আমি দুটো জিনিস বুঝতে পারলাম ফাল্গুনিদি এক মিনিট আসছি সুদীপ্তবাবু এতক্ষণ ধরে আপনার সঙ্গেই কথা বলছি। ফাল্গুনিদি আমি আপনার কাছে আসবো, আমার দুটো প্রশ্ন। এক তো উনি বললেন যে না, যে সাংসদ সে ভুল করেছে, মানে ভুল বলা নিয়ে বলছেন, আমি তো তার অস্তিত্বই দেখতে পাইনি। এক, দ্বিতীয়ত আরো বড় প্রশ্ন, ওই এলাকার মানুষ বলছেন আরে বিগত 10 বছরে আমরা ভোটটা পর্যন্ত দিতে পারিনি, ভোটাধিকার সুনিশ্চিত করাটাও কি কারোর দায়িত্ব ছিল না? কেন দিতে পারেনি? দেখুন, প্রথমেই আমি উনাকে ধন্যবাদ জানাই যে উনি ভেবেছেন যে মানুষ রেখা পাত্রকেই ভোট দেবেন, কারণ রেখা পাত্রই বর্তমান পশ্চিমবঙ্গের প্রতিচ্ছবি। বাংলার মেয়েরা এইভাবে প্রত্যেকদিন নির্যাতিত, নিগৃহীত এবং অত্যাচারিত হচ্ছে। বিষয় যেটা হচ্ছে, আমরা শিক্ষিত লোককে দেব, শিক্ষিত লোক যদি মানুষের পাশে যেতেই না পারলো, 144 ধারা 174 ধারার ফারাক বুঝতে না পারলো, টিকটক করতে যিনি ব্যস্ত আছে, এই রকম শিক্ষিত মানুষের থেকে রেখা পাত্রের মতো যারা মানুষের পাশে দাঁড়াবে, যারা তাদের অত্যাচারের ঘটনা বলতে পারবে, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে, সেই রকম মানুষদের দেওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতিটাকে তারা তুলে ধরবে। অ্যাকচুয়ালি ওনারা ভয় পান, কারণ 11 সালের আগে মণিপুরে যে নির্যাতিত, যে রাস্তার মধ্যে প্যারেড করেছিল, তারও ক্যান্ডিডেট দিন। 11 সালের পর থেকে এই তৃণমূল শেখ শাহজাহানের টিম সেখানে মানুষকে ভোট দিতে দেয়নি। 11 সালের পর থেকে এই প্রথম মানুষ সন্দেশখালীতে তারা দেয়াল লিখেছে। অর্থাৎ যে ধরনের ওখানে অত্যাচার, গণতন্ত্র হরণ, আমরা সেখানে বারবার ছুটে গেছি। আচ্ছা, কেন একবারও আপনাদের শাসক দলের কেউ কেন কাকরিগঞ্জ দস্তিদার আছেন, আপনাদের বিভিন্ন শশী পাজা আছেন, মুখ্যমন্ত্রী আছেন, মহিলারা, তারা কেন একবারও গেলেন না যে ওখানে ঘটনা সত্যি না মিথ্যে? আপনারা গেছেন একবারও? আপনারা যেটা বলছেন একবারও গেছেন? আচ্ছা, রেখাপাত্র প্ল্যান, রেখাপাত্র বিজেপি প্ল্যান আপনারা প্রমাণ করে দিলেন টিকিট দিয়ে যে রেখাপাত্র বুঝতে পেরেছি আপনারা ইউটিলাইজ করে। সুদীপ্তবাবু আমাকে একটা ছোট কথা বলুন। সুদীপ্তবাবু আমাকে একটা ছোট কথা বলুন। ফাল্গুনিদি একটু সময় চাই নিচ্ছি, ফাল্গুনিদি একটু সময় চাই নিচ্ছি, সবাই মিলে চেঁচামেচি করলে কেউ শুনতে পাবো না। ফাল্গুনিদি প্লিজ এক সেকেন্ড আসছি। সুদীপ্তবাবু শান্ত হন। আজকে আপনি সুদীপ্তবাবু দিল্লিতে আমার প্রশ্নটা নেই। সুদীপ্তবাবু আপনার কাছে এই প্রশ্ন যাচ্ছে, আপনি যদি প্রশ্ন শুনতে না পান সেটা আপনার সমস্যা। আপনি মণিপুর নিয়ে স্ট্যান্ড নিচ্ছেন, খুব ভালো লাগলো শুনে, ভীষণ ভালো লাগলো। আরে শুনুন না, আপনি নিচ্ছেন, খুব ভালো লাগছে। তাহলে মণিপুরে যদি আপনি নিরপেক্ষতার দাবি করেন, পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যে রাজ্যে আপনি বাস করেন, সেখানে আপনার নিরপেক্ষতার দাবি করতে এত সমস্যা কোথায়? রেখা পাত্রকে নিয়ে এত সমস্যা কোথায়? রেখা পাত্রকে নিয়ে যদি সন্দেশখালী একটা নতুন সূর্য দেখতে পায়, সমস্যা কোথায়? কারণ এই শেখ শাহজাহানরা দিনের পর দিন নিয়ন্ত্রণ করেছে, জমিতে জল ঢুকিয়ে দিয়েছে, অত্যাচার করেছে, সেগুলো আপনারা দেখেননি। আরে বাবা, মহামুশকিল। সেটার সাথে সেটা তো হচ্ছে অন্য। আপনি যেটা বলছেন, সমাজ ওখানে বাড়ি ছাড়া একের পর এক কাজ করিয়েছে। তারা যদি রেখাপাত্রকে যে ইস্যুতে টিকিট দেবেন বলছেন, আমি সেই ইস্যুর কথা বলছি। প্রাইমারি তাহলে কেন সাক্ষী বলে পাবে না? কেন জিজ্ঞেস করতে পাবে না? প্রাইমারি স্কুলকে ওনারা পার্টি অফিস করে, যারা রেসলার, যারা তাদেরকে কেন টিকিট দিচ্ছেন না? আচ্ছা, আমি আরো একটা নিরপেক্ষ প্রশ্ন, আপনারা এই সমস্ত নির্যাতিত যারা হয়েছে মহিলাদের সবাই টিকিট দিন, দিল্লিতে টিকিট দিন তাদের। সম্ভব নাকি? যারা আপনাদের এমপির দ্বারা নির্যাতিত হয়েছে, মানে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় যা বলছেন, আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আমি আসছি সুদীপ্তবাবু, ওখানকার মানুষ এটা বলছে, সন্দেশখালীর মানুষ এটা বলছে যে তারা ভোটটা পর্যন্ত দেবেন। ফাল্গুনিদি এক মিনিট, ফাল্গুনিদি এক মিনিট, কেন মানুষের কাছে যায়নি? উত্তর আছে আপনার কাছে? আসছি ফাল্গুনিদি, বিজেপি কাকে টিকিট দেবে সেটা বিজেপির ব্যাপার। আসছি ফাল্গুনিদি আসছি, সুদীপ্তবাবু আসছি। সন্দেশখালীর মানুষেরা নিজেরা বলেছেন যে তারা ভোটটা দিতে পারেননি, দিনের পর দিন তারা ভোট দিতে পারেননি, অথবা তাদেরকে জোর করে ভোট দেওয়ানো হয়েছে। সেখানেও বা কেন গণতান্ত্রিক অধিকারটা তারা পেলেন না, এটা আমরা বুঝতে পারছি না। তবে তার আগে তাদের বক্তব্যটা আগে তাদের মুখ থেকে শুনুন, তারপরে আসছি। আপনারাই তো ভোট দিয়ে এই সরকার এনেছেন, এই সরকারকে নির্বাচন করেছেন, আপনারাই তো ভোট দিয়েছেন। জোর করে ভোট দেওয়া হচ্ছে, আমাদেরকে ভোট দেওয়ানো হচ্ছে। ভোটটা কি আমরা দিচ্ছি? আমাদের কাছ থেকে জোর করে ভোট ওরা দিয়ে আদায় করে নিচ্ছে, নিজে নিয়ে ওরা ওখানে দাঁড়িয়ে থাকে পার্টির লোকজন, বলে এইখানে ভোট দিতে হবে, বলে আমরা সেইখানে ভোট দিই। কেন বলেন তো? এরকম হবে কেন? আমাদের নাগরিক, আমাদের কোনো আইন নেই, কোনো নেই আমাদের যে আমরা ভোট দেবো, ভোট দিতে পারবো না? নিজস্ব কোনো পার্সোনাল নেই যে আমরা ভোট দিতে পারবো না?
ওনারা যাই বলবে যেখানে ভোট দিতে হবে সেখানেই ভোট আজকের এই করেই তো আমাদের সন্দেশখালী উচ্ছন্নে গেছে। শপথ করো যে তুমি এই দলকেই ভোট দেবে বলে গীতা নিয়ে এসছে বাড়িতে বাড়িতে। আমাদের মানে এমন সময় এসছে যে আমাদের বেটা ছেলেরা মেয়ে ছেলেরা সবাইকে শাড়ি পাল্টে এসে ওই গীতায় হাত দিতে হচ্ছে। ওটা তো আমাদের ধর্ম জিনিস। চান করেও দিয়েছে গীতায় হাত, তুলসী গাছের কাছে গীতা রেখেছে। এইটা ভোট দিতে হবে, টিএমসি তে ভোট দিতে হবে। জোর করে ভোট দেওয়ানো হয়েছে, দিনের পর দিন জোর করে ভোট দেওয়ানো হয়েছে। আমি টানা 1 মিনিট এখন ঝন্টুদার কাছে যাবো। ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, আমি না সুদীপ্তদার কথা একটা হিন্ট পেলাম। এই যে উনি আইনসভা ইত্যাদি অনেক কিছু বলেন, উনি ভুল বলেননি, উনি হয়তো ঠিকই বলেছেন, সময়ের নিয়ম মেনে অনেক কিছুই হয়তো করতে হয়। কিন্তু আমার কথা হচ্ছে রেখা পাত্রকে নিয়ে উনি এতটা কনসার্ন হলেন কেন? এই রেখা পাত্রের সময় দিয়ে তার কেন মন হলো? মানে উনি কি মেনে নিলেন? ওনার বক্তব্যে অন্তত আমি এই হিন্টটাই পেলাম, উনি কি মেনে নিচ্ছেন যে না তাহলে রেখা পাত্র জিতে যেতে পারে হয়তো বা? এক সেকেন্ড প্লিজ। আমি দুটো অপশনের কথা বলি। যে দেখো, একটা সাধারণ অতি সাধারণ দরিদ্র ঘরের অন্তজ সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে রেখা পাত্র নমিনেশন একটি রাজনৈতিক দল দিয়েছেন। এটা গণতন্ত্রের ক্ষেত্রে এমন একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে খুব গ্রাসরুট লেভেলে এই ক্যান্ডিডেটরা তো কোটি কোটি টাকার কোটিপতি প্রার্থীদের মাঝখানে হারিয়ে যায়। ওরা কোনোদিন লোকসভার পার্লামেন্ট হাউস বিধানসভা দেখতে আসা সুযোগ পায় না। সেখানে তারা রিপ্রেজেন্ট করতে যাবেন, এই যে ভাবনাটা, এটাই তো পলিটিক্যালি আমাদের গণতন্ত্রের ম্যাচুরিটি দেখাচ্ছে। এটাই তো আমাদের আর্ট ডেমোক্রেসির। দ্বিতীয়, শাসক দল এই 4 লক্ষ ভোটে গত লোকসভায় ওখানে 4 লক্ষের বেশি ভোটে জিতে যাওয়া শাসক দল কেন রেখা পাত্রের মতো একটা অন্তজ সম্প্রদায়ের হতদরিদ্র পরিবারের মেয়েকে ভয় পাচ্ছে? এটা একটা প্রশ্ন। কারণ রেখা পাত্র কিন্তু রেখা পাত্র নয়। এ রাজ্যে 3,73,00,000 যে মহিলা ভোটার, যাদের একটা বড় অংশকে তৃণমূল অন্ধকারে রেখে মধ্যযুগীয় বর্বরতা করেছে, সেটা সুদীপ্তবাবু একান্তে অন্তত এটা স্বীকার করবে যে তৃণমূল ওখানে নারীদের অত্যাচার করেছে। ইতিহাসে অতি বড় বর্বর অনেক সময় নারীদের অত্যাচার করেনি, বর্বরতা করেছে অন্য অ্যাঙ্গেলে। আমার প্রশ্ন হচ্ছে, তারপরেও আপনি বলছিলেন মমতা ব্যানার্জি খুব কাছে গাড়ির নিচে যেতে পারছেন আহত অবস্থায়, উনি বা ওনার ক্যাবিনেটের একাধিক মহিলা রিপ্রেজেন্টেটিভ কেউ যায়নি। এটা একটা যেমন প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আজকে তো সুদীপ্তবাবু সেম সাইড গোল করলেন। 2007-এ নন্দীগ্রাম হওয়ার পরে নন্দীগ্রামের একজন শহীদ, সেই শহীদের মাকে, ফিরোজা বিবিকে, যতদূর আমি জানি ফিরোজা বিবির একাডেমিক কোয়ালিফিকেশন মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা ছিল না, যেটা খুব বেশি গণতন্ত্রে ডিজার্ভ করে না। সেই জায়গায় তাকে কিন্তু বিধানসভায় প্রার্থী করে জিতিয়ে নিয়ে গেছিলেন এবং একাধিক বছর আপনি বলবেন তাই জন্য আজকে এনাকে নমিনেশন দেয়া হয়েছে, এটা কোনো অন্যায় না। চ্যালেঞ্জ করছেন না, এটা যদি অন্যায় না বলছি, কিন্তু যখন এটা ভবিষ্যতে এটা না, আপনি তো ভুল বলছেন। আপনি ওটা আমি একবারও বলিনি আমরা আলোচনা যে এখনো আইন হয়ে গেছে, আমরা কিন্তু এই আইন আনা উচিত আগামী দিনে। ওটা আলোচনার বিষয় নয়। বিষয়টা হচ্ছে সংসদীয় গণতন্ত্রে যেখানে একাডেমিক কোয়ালিফিকেশন সংবিধান প্রণেতারা লিখে দেয়নি, তার পিছনে একটা লজিক আছে। রাজনীতিটা হচ্ছে মানুষের মধ্যে মিশে যাওয়া। সংবিধান যখন তৈরি হচ্ছিল তখন এডুকেশনের পার্সেন্টেজ কি ছিল? আজকে এডুকেশনের পার্সেন্টেজ কি আছে সমাজের মধ্যে? আপনি বলুন। প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি এই কথা পরিষ্কার করে বলুন, পার্সেন্টেজ অফ এডুকেটেড পিপলের বেড়েছে না বাড়েনি? আজকে